গুড ইভিনিং স্টুডেন্টস, আজকের ভৌত বিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, দুদিন আগে ক্লাসে আমি তোমাদের সমযোজী বন্ধন তড়িৎযোজী বন্ধন সম্পর্কে বুঝিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে বন্ড ফর্মেশন অর্থাৎ বন্ধনী তৈরি হওয়া। অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন থাকছে, নাইট্রোজেন আয়নের ত্রিবন্ধন এবং কারো কারোর মধ্যে সিঙ্গেল বন্ধনী থাকছে অর্থাৎ একযোজী বন্ধন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই একযোজী বন্ধন, দ্বিযোজী বন্ধন বা ত্রিযোজী বন্ধন বলতে কি বোঝায়? অর্থাৎ এগুলোর সংজ্ঞা সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড, এই তিনটে বন্ধনী আমরা দেখতে পাই। ওকে, এখনো পর্যন্ত 4 বন্ধনীযুক্ত এরকম যৌগ এখনো পর্যন্ত আমরা পাইনি। ওকে, কারণ হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয়। ওকে, তো কার্বন আর হাইড্রোজেন দ্বারা যদি কোনো যৌগ গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন। ওকে, তো অক্সিজেন দ্বারা গঠিত হতে পারে, অবশ্যই কার্বন আর হাইড্রোজেনও থাকবে। সেক্ষেত্রে একযোজী বন্ধন, দ্বিযোজী বন্ধন আর ত্রিযোজী বন্ধনে আমরা আগেই দেখতে পেয়েছি যে দেখো, এখানে ইলেকট্রন যখন শেয়ার করছে অক্সিজেনের মধ্যে, তখন দেখো এখানে কটা ইলেকট্রন পেয়ারে অংশগ্রহণ করেছে, এখানে দুটো, নিচেও দুটো। এই মাঝখানের ইলেকট্রনটা দেখো, টোটাল সংখ্যা কটা? 4টে। তাহলে 4টে ইলেকট্রন সমান হচ্ছে দুটো বন্ড। তাহলে একটা বন্ড সমান কতগুলো ইলেকট্রন? দুটো ইলেকট্রন। ঠিক একই রকমভাবে নাইট্রোজেনে দেখো ত্রিবন্ধন তৈরি হয়েছে, নাইট্রোজেনের ত্রিবন্ধন তৈরি হয়েছে। তো এক্ষেত্রে ত্রিবন্ধনের জন্য কটা ইলেকট্রন অংশগ্রহণ করেছে বন্ডিংয়ে? 6টা ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। দেখো এখানে লুইস ডট স্ট্রাকচারে আমরা ভালো করে দেখতে পাচ্ছি সেটা। অক্সিজেনের ক্ষেত্রে দেখো 4টে, এখানে 6টা। তাহলে 6টা ইলেকট্রন সমান হচ্ছে কটা বন্ড? 3টে বন্ড। তাহলে একযোজী বন্ধনের সঙ্গে আমরা কি বলবো? দুটি পরমাণু যখন একটি ইলেকট্রন জোড় গঠন করে তখন একযোজী বন্ধনের সৃষ্টি হয়। অর্থাৎ একটি ইলেকট্রন জোড়কে একটা বন্ধন দ্বারা চিহ্নিত করা যায়। একই রকমভাবে দুটি ইলেকট্রন জোড় গঠন করলে দ্বিযোজী বন্ধন, আর 3টি ইলেকট্রন জোড় গঠন করলে ত্রিযোজী বন্ধন প্রকাশ করা হয়। এবার তোমাদের কিছু কিছু প্রশ্ন আসতে পারে, যেমন দেখো, যে যোজ্যতা পরিমাপ করার ক্ষেত্রে হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয় কেন? আমি আগের দিন যোজ্যতা বুঝিয়েছিলাম তোমাদের, তাই তো? যোজ্যতা, যোজন কক্ষ বলতে কি বোঝায়, তাই তো? প্রথমে দেখো যোজ্যতা বলতে কি বোঝাচ্ছে। দেখো, কোনো মৌলের একটি পরমাণু যে কটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন গঠিত কোনো যৌগের অণু থেকে যে কটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাকে ওই পরমাণুর যোজ্যতা বলা হয়। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা আমরা কত জানি? 1। কে কক্ষে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই কি হয়, একটি হাইড্রোজেন পরমাণু অন্য মৌলের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু এর ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম হচ্ছে, যেমন দেখো, হাইড্রাজোয়িক অ্যাসিড। হাইড্রাজোয়িক অ্যাসিডের সংকেতটা হচ্ছে N3H। N3H। হাইড্রাজোয়িক অ্যাসিড ছাড়া কি হয়, অন্য সব বেশি প্রায় সকল ক্ষেত্রেই হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্যান্য মৌলের যোজ্যতা পরিমাপ করা যায়। ওকে, তাহলে এক্ষেত্রে তাহলে হাইড্রোজেন হচ্ছে প্রমাণ হিসেবে আমরা ইউজ করছি, হাইড্রোজেনকে প্রমাণ ধরে এগোচ্ছি। এবার দেখো, তোমাদের প্রশ্ন জাগতে পারে যে যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয় না কেন? এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো যোজ্যতা সর্বদা হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে নির্ণয় করা হয়। আর ডাল্টনের পরমাণুবাদ অনুসারে তখন জানা গেছিল যে পরমাণু অবিভাজ্য, তাই হাইড্রোজেন পরমাণুকেও ভাঙা যায় না। এমনিতে পরমাণু অবিভাজ্য, তাই তো? পরমাণু টার্ম অনুযায়ী, অর্থাৎ পরমাণু কথার অর্থ হলো আদি কণা। তাহলে পরমাণু অবিভাজ্য, তাই হাইড্রোজেন পরমাণুকে ভাঙা যায় না। তাই কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে, কিংবা হাইড্রোজেন গঠিত কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করবে, সেই সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হতে বাধ্য। তাই যোজ্যতাও সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশ হওয়া
সম্ভব নয়। আরেকটা প্রশ্ন দেখো, তাহলে এই যে আমরা আয়নীয় বন্ধন দেখলাম, তাহলে আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় কি? আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না, কারণ আয়নীয় বন্ধন ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন আদান প্রদান ঘটে। ইলেকট্রন আদান প্রদানের ফলে যে উৎপন্ন ক্যাটায়ন অ্যানায়ন যেটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন হয়, ধনাত্মক তড়িৎগ্রস্ত ক্যাটায়ন, এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত অ্যানায়ন উৎপন্ন হয়। সেই ক্যাটায়ন বা অ্যানায়ন স্থির তড়িৎাকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে, অর্থাৎ এদের মধ্যে কোনো ইলেকট্রন জোড় থাকে না। সমযোজী বন্ধনে যেটা থাকে, তাহলে ইলেকট্রন জোড় থাকে না এবং আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট অভিমুখও থাকে না। তাই আয়নীয় যৌগের বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না। ওকে, তাহলে ধাতু আর অধাতু, তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে তড়িৎ ঋণাত্মক অধাতুর পরস্পর যুক্ত হয়ে আয়নীয় বন্ধন গঠিত হয়। ওকে, তো এই প্রশ্নগুলো তোমাদের একটু করে নেবে তোমরা। এবার দেখো, যোজ্যতা নির্ণয় করার পদ্ধতি আমি আগের দিন দেখাচ্ছিলাম। আজকে দেখো তোমাদের যে বিষয়টি দেখাবো, এই চার্টটি তোমরা বাড়িতে একটু করে নেবে। যোজ্যতার চার্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। শূন্য যোজ্যতায় দেখো আমি লিখেছি হিলিয়াম, নিয়ন, ঠিক আছে, আর্গন হবে, ঠিক আছে, আর্গন, জেনন, এগুলো পরপর লিখতে হবে। আর্গন, জেনন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, পরপর লেখাই ভালো। যাই হোক, পরপর লিখতে পারো, এমনিভাবে আমরা জাস্ট একটা করেছি। তো এক্ষেত্রে দেখো, একযোজী যেগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণু, ক্লোরিন পরমাণু, এগুলো ধাতু অধাতু মিশিয়ে আছে সব কিছু। জাস্ট আমরা যোজ্যতার চার্ট একটা তৈরি করেছি যৌগ গঠন করার ক্ষেত্রে, অর্থাৎ সংকেত গঠন করার ক্ষেত্রে সুবিধার জন্য। তোমরা ক্লাস 7-এও এগুলো পড়ে থাকবে। তো সেটাকে একটা চার্টের মাধ্যমে আমি সেটাকে এক জায়গায় করেছি। 5 পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ 5 পর্যন্ত তোমাদের বেশি দরকার। এর থেকে বেশি 6, 7 আর 8 আছে অসমিয়াম, তোমরা জানো, অষ্টযোজী, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো এগুলো হচ্ছে তোমরা তৈরি করে নেবে। দেখো, যেগুলো দুযোজী হচ্ছে সেগুলো কি, অক্সিজেন, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো যোজ্যতা 2। এবার অধাতু যেগুলো হবে সেগুলো কী হবে, ঋণাত্মক তড়িৎধর্মী হবে, অর্থাৎ O2-, এরকমভাবে লিখতে পারি আমরা, সালফার 2-। ওকে, আর যেগুলো ধাতু হবে সেগুলো পজিটিভ হিসেবে থাকবে। দেখো, এখানে আস আর ইক আগের দিনে আমি পরিবর্তনশীল যোজ্যতা দেখিয়েছিলাম, সেগুলো এখানে মেনশন করা হয়েছে। তোমরা এই চার্টটা বাড়িতে করে নেবে ভালো করে। এবার দেখো, কতগুলি মূলকের নাম, ফর্মুলা ও সংকেত। মূলক হচ্ছে যার সঙ্গে কোনো একটা পরমাণু, সেটা ধাতু হোক সাধারণত বা অধাতু হোক, সেগুলো যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করবে। তো এক্ষেত্রে দেখো, অ্যামোনিয়াম যোজ্যতা হচ্ছে 1, হাইড্রক্সিল, এগুলো সব মূলক। নাইট্রেট 1, নাইট্রাইট 1, বাইকার্বনেট 1, বাইসালফেট। এবার যখন এগুলো কিন্তু যৌগ নয়, এগুলো কিন্তু শুধু মূলক, কারণ যখনই আমরা এর মধ্যে একটা হাইড্রোজেন ঢুকে যাবে তখন কী হবে, H2SO4। দেখো, HSO4টা বাইসালফেটটাকে সেটা কী হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে। এখানে H+ একটা যুক্ত হতে হবে, কিন্তু নেই বলে এখানে কী আছে, একটা H+ কম আছে এখানে, তার মানে HSO4 এটা কি মাইনাস হিসেবে আছে। ঠিক একই রকমভাবে বাইকার্বনেটেও যোজ্যতা হচ্ছে মাইনাস। অ্যাকচুয়ালি যোজ্যতাগুলো আমরা প্লাস মাইনাস হিসেবে এগুলো লিখি না আমরা, যোজ্যতাগুলো প্লাস মাইনাস এগুলো বুঝে নিতে হবে। তোমাদের যেগুলো অধাতবমূলক দ্বারা তৈরি সেগুলো সব মাইনাস হবে, আর ধাতবমূলকগুলো কী হবে, একমাত্র দেখো ব্যতিক্রম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের যোজ্যতা +1 হয়, +1 হয়। এগুলো আমি কীভাবে যোজ্যতাগুলো বেরোচ্ছে আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের। আগে তোমরা চার্টটা দেখে নাও, এবং তার থেকে সেখান থেকে যৌগ থেকেও আমরা কোনো একটা মৌলের যে যোজ্যতা সেটা বার করা আমরা দেখাবো। সেক্ষেত্রে বাকি যেটা বার করতে দেবে সেটা ছাড়া বাকি কিন্তু যোজ্যতাগুলো মনে রাখতে হবে তোমাদের। ওই জন্যই আমি এই চার্টটা করিয়েছি, আগের চার্টটা
দেখিয়ে দিলাম তোমাদের যে কতগুলি মৌলের, গুরুত্বপূর্ণ মৌলের যোজ্যতা এবং কতগুলি মূলকের ফর্মুলা বা যোজ্যতা। নিশ্চয়ই তোমরা এগুলো করে নেবে খাতার মধ্যে। দেখতেই পাচ্ছ ডাইক্রোমেট, সিলিকেট, জিঙ্কেট, ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, ফসফেট অ্যান্ড ক্লোরেট। এছাড়াও আরও আছে। তো আমি তোমাদের এবার যোজ্যতা নির্ণয় করার পদ্ধতিটা দেখাচ্ছি কোনো যৌগ থেকে, কোনো মৌলের বা কোনো মূলকের। ওকে ছাত্ররা দেখো, যোজ্যতা নির্ণয় করার আগে যে বিষয়টি তোমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে, আগেই দেখো কতগুলো আমি যৌগ মূলকের ফর্মুলা বলেছি। এখন তাহলে মূলক বিষয়টি কী নিশ্চয়ই তোমরা ক্লাস 7-এ পড়েছো, তবুও আমি তোমাদের যৌগ আর মূলকের মধ্যে একটু পার্থক্যটা বুঝিয়ে দিই। দুই বা ততোধিক মৌলের পরমাণু বিক্রিয়ার মাধ্যমে যৌগ গঠিত হয়, আর দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু সংযুক্ত হওয়ার ফলে একটি পরমাণু গ্রুপ গঠন করলে তাকে যৌগমূলক বলে। কেমন দেখো, তো এখানে H2O কার কার ফলে গঠন হয়েছে? হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে। ওকে, ঠিক একই রকমভাবে যদি আমরা H2SO4 করি, এটাও একটা যৌগ, কিন্তু H2SO4 এর মধ্যে এই সালফেটটা হচ্ছে যৌগমূলক, অর্থাৎ 2- যদি করি আমরা সালফেটের, এটা হচ্ছে যৌগমূলক। তা মূলকের মধ্যে কখনোই দেখবে জারণ সংখ্যা, যার যেটা যোজ্যতা সেটা তার জারণ সংখ্যা নির্দেশ করে, জেনে রাখো। তো সেই জারণ সংখ্যা কিন্তু কখনো শূন্য হবে না মূলকের মধ্যে। কিন্তু যৌগের মধ্যে দেখো, ঠিক এখানে যখন দুটো মাইনাস আছে, ঠিক হাইড্রোজেন দুটো পজিটিভও আছে, ওভারঅল এটা কিন্তু নিউট্রাল। ঠিক একই রকমভাবে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক বেশি হাইড্রোজেনের থেকে, তাহলে কী হবে, এখানে অক্সিজেনটা কী হিসেবে গ্রহণ করছে? মূলক হিসেবে অংশগ্রহণ করছে। ওকে, তো এটা মূলক অ্যাকচুয়ালি ক্লোরাইড। দেখো HCl এর ক্ষেত্রে আমি বলছি, ক্লোরিনটা যখন Cl- হিসেবে থাকবে, অ্যানায়ন হিসেবে, তখন এটাকে বলবো আমরা ক্লোরাইড। বিআরটা Br- হিসেবে যখন থাকবে, মানে HBr, তারপর যৌগ হচ্ছে HBr। তাহলে HBr এর মধ্যে দেখো ওভারঅল জারণ সংখ্যা কত? শূন্য। জারণ সংখ্যা মানে অক্সিডেশন স্টেট যেটা শূন্য, তখন H+, Br-, প্লাস আর মাইনাস কেন শূন্য হয়ে গেল, এটাও প্লাস আর মাইনাস শূন্য হয়ে গেল। কিন্তু Br- কী হচ্ছে? যোজ্যতা 1। আমি আগে দেখো ব্রোমাইড, এটা হচ্ছে কি ব্রোমাইড। প্রকৃতিতে ধাতুর সংখ্যা বেশি হওয়ায় বেশিরভাগই আমরা কি পাই, যে মূলকের সংখ্যা যেগুলো পাই সংকেতগুলো, তাদের যে যোজ্যতা সেগুলো সবই নেগেটিভই দেখাবে। যেগুলো কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখো অ্যামোনিয়াম NH4, এটা যৌগমূলক, কারণ এখানে দুটো পরমাণু যুক্ত হয়ে আছে। কিন্তু এটা শুধু মূলক, এটাও মূলক, এটা হচ্ছে আবার যৌগমূলক। তাহলে যৌগমূলক হচ্ছে কি, দুটো পরমাণু যুক্ত হয়ে গঠন করছে। আর শুধু মূলক কোনটা, সেগুলো একটা পরমাণুই থাকছে সেক্ষেত্রে। ওকে, তাহলে NH4 এটা কিন্তু প্লাস হয়। ওকে, কেন প্লাস হয় দেখো, নাইট্রোজেনের যোজ্যতা কত? আমরা কি জানি নাইট্রোজেনের যোজ্যতা কত জানি? 3। ওকে, তাহলে 3 - 4 সমান যদি 0 হয়, যদি আমরা যদি নাইট্রোজেনের যোজ্যতা এখানে যদি ওভারঅল চার্জ বার করতে চাই, তাহলে 3 এখানে কত হচ্ছে? -3 + 4। তাহলে নাইট্রোজেন কত? অধাতু। তো এখানে কোনটা বেশি অধাতু? হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন, তাহলে অধাতু ক্যারেক্টার বহন করে। তাহলে নাইট্রোজেন -3 + 4, হাইড্রোজেন এখানে প্লাস হিসেবে কাজ করছে, তাহলে কত আসছে? +1। ওভারঅল প্লাস চার্জ আসছে। এভাবে বার করতে হয় এটা। ঠিক একই রকমভাবে সালফারের দেখো কত আসবে। সালফারের যোজ্যতা হচ্ছে এমনিতে 6। ওকে, তো সালফার আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। এগুলো তোমরা এখন বুঝবে না এগুলো অতটা। তাহলে কত আসছে? মাইনাস অক্সিজেনে কত? 2 × 4, তাহলে কত আসছে? -2। তাহলে সালফাইটের ওভারঅল যোজ্যতা কত হচ্ছে? -2। ওকে, তাহলে এবার যদি তোমাদের বলা হয় যে HCl যৌগে Cl এর যোজ্যতা কত? নির্ণয় করো। কত? নির্ণয় করো। এরকম যদি দেয়, তাহলে তোমাদের নির্ণয় করে দেখাতে যদি বলে,
তাহলে কি লিখবে, ধরি, আমরা বুঝতে পারছি একই হবে, কিন্তু এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এক্স, তাহলে হাইড্রোজেনের জন্য +1 প্লাস এক্স, এখানে কিন্তু প্লাসই লিখবো, কারণ এক্সটা তবেই আমার অ্যাকচুয়াল মানটা বেরোবে, এখানে আমরা মাইনাস লিখবো না, কারণ এক্সটা আমি পজিটিভ হিসেবে ধরছি, এটা নেগেটিভ বা পজিটিভ তার ক্যারেক্টার অনুযায়ী বেরোবে, এটা অধাতু হলে মানে নেগেটিভ বেরোবে, ধাতু হলে অটোমেটিক পজিটিভ বেরোবে, তার জন্য ওভারঅল কত, নিউট্রাল চার্জ সবসময় শূন্যই হবে, যদি না এখানে আধান থাকে, আমি আধান দিয়েও দেখাচ্ছি তোমাদের, তাহলে এক্স সঙ্গে দেখো -1 বেরিয়ে গেল, তাহলে ক্লোরিন -1। ঠিক একই রকমভাবে H2SO4 যদি দেখি আমরা, এভাবে যোজ্যতা নির্ণয় করতে হয়। যদি তোমাদের দেয় H2SO4 যৌগে সালফারের যোজ্যতা নির্ণয় করো, H2SO4 যৌগে সালফারের যোজ্যতা আমাকে নির্ণয় করতে দিয়েছে, ধরি সালফারের যোজ্যতা এক্স ধরে নেবে, তাহলে কী হবে 1 × 2, বাকিগুলো আমাদেরকে জানতে হবে, হাইড্রোজেনের 1 প্লাস এক্স মাইনাস কী হবে 2 × 4, এখানে মাইনাস কেন হলো, অক্সিজেন মানে প্লাস ইন্টু মাইনাস 2 × 4 সমান 0, ওভারঅল কত, নিউট্রাল যৌগটি, তাহলে 2 প্লাস এক্স মাইনাস 8 সমান 0, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 6 সমান 0 সমান +6, তাহলে সালফার এখানে যোজ্যতা কত 6, সালফার 6। ঠিক একই রকমভাবে দেখো আমরা অরবিটাল কেমিস্ট্রি থেকেও, অরবিটের যে কক্ষের সেখানে কত পেয়েছিলাম সালফারের 16, দুরকম মেথডই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দুরকম মেথড দেখাচ্ছি তোমাদের, দেখো 2, 8, 6 KLM, তাহলে সালফার পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, কিন্তু 2-এও দেখাচ্ছে, 4-এও দেখাবে, আবার 6-এও দেখাবে যৌগ বিশেষে, এখানে দেখো অক্সিডেশন স্টেটটা দেখালো, যেটা জারণ সংখ্যা, যোজ্যতা নির্দেশ করছে 6, তাহলে এটাই তার জারণ সংখ্যা, কিন্তু ঠিক একই রকমভাবে 2 দেখালে 2টাও জারণ সংখ্যা হতে পারে বিশেষ বিশেষ ক্ষেত্রে, ওকে। সাধারণত সালফার যখন সালফাইড মূলক হিসেবে থাকবে তখন সালফারের যোজ্যতা -2 দেখায়, অ্যাকচুয়ালি 2। H2S, যেমন দেখো H2S যৌগে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই তোমাদের সালফারের যোজ্যতা, ওকে, কত হবে, ধরি এক্স, সালফারের যোজ্যতা এক্স, বোঝা গেল, সালফারের যোজ্যতা এক্স, তাহলে কত হবে 1 × 2 প্লাস এক্স সমান 0, এক্স সমান কত হবে দেখো -2, তাহলে সালফাইডটা কী হচ্ছে, মূলক হিসেবে কাজ করছে, ঠিক আছে, পরমাণুটা যুক্ত হচ্ছে কি হাইড্রোজেন। একই রকমভাবে যদি বলি আমরা H3PO4, এর নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, কী নাম এটার, ফসফরিক অ্যাসিড, H3PO4-এ ফসফরাসের যোজ্যতা নির্ণয় করতে দিয়েছে, ওকে। তো কি হবে এখানে, ধরি একই রকমভাবে ফসফরাসের যোজ্যতা এক্স, 1 × 3 প্লাস এক্স মাইনাস 2 × 4, এখানে মাইনাস কেন হচ্ছে, অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মূলক, অ্যাকচুয়ালি প্লাস, এখানে -2 × 4 সমান ওভারঅল 0, কারণ H3PO4 যৌগটা কি নিউট্রাল, তাহলে দেখো কি আসছে এক্স -5 সমান 0, এক্স সমান +5, তাহলে ফসফরাস এখানে ধাতব ক্যারেক্টার লাভ করছে মূলকে, কারণ ফসফরাস আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোপজিটিভ, ফসফরাস, ইলেকট্রোনেগেটিভ কে বেশি, অক্সিজেন,
তার জন্য অক্সিজেনটা এখানে নেগেটিভ হিসেবে কাজ করছে, ফসফরাস পজিটিভ ক্যারেক্টার লাভ করলো। এবং যখন পজিটিভ ক্যারেক্টার যখন লাভ করে কোনো অধাতু, তখন তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেটটা দেখায়, সর্বোচ্চ জারণ সংখ্যা, এটাই হচ্ছে তার সর্বোচ্চ জারণ সংখ্যা। ঠিক একই রকমভাবে সালফারটাও দেখিয়েছিল, দেখো +6। আর সর্বনিম্ন কোনটা? এইটা 2, ঋণাত্মক হিসেবে দেখাচ্ছে, তার জন্য আমরা এখানে -2 লিখছি। এসের ক্ষেত্রে -2 দেখাচ্ছে, H2 এসের যোজ্যতা হচ্ছে -2। বোঝা গেল? আর কোনাকুনি সম্পর্কে দিয়ে যেগুলো বার করি আমরা, সেগুলো তোমরা ক্লাস 7-এ দেখেছিলে। এগুলো হচ্ছে লেটেস্ট মেথড। একই রকমভাবে আমরা যদি বলি K2Cr2O7, এর নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, মেটে ক্রোমিয়ামের যোজ্যতা নির্ণয় করো। তাহলে যোজ্যতা কিন্তু ফিক্সড নয়, যোজ্যতা কিন্তু যৌগের উপর ডিপেন্ড করছে, যৌগের উপর বেশ কিছু কিছু মৌলের যোজ্যতা ডিপেন্ড করছে। কিছু কিছু মৌলের যোজ্যতা ফিক্সড, কিন্তু বেশ কিছু মৌলের যোজ্যতা ফিক্সড নয়, বিভিন্ন রকম যোজ্যতা দেখাচ্ছে যৌগ অনুযায়ী। যেমন দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যোজ্যতা যদি ভিন্ন করতে পারে, একই রকম মেথডে আমরা কী ধরবো, ধরি ক্রোমিয়ামের যোজ্যতা x, তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত? 1 আমরা জানি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, পটাশিয়ামের যোজ্যতা 1 প্লাস, কারণ আমরা জানি 2, 8, 8, 1, একটাই ছেড়ে আর্গনের স্ট্রাকচার লাভ করবে, ওই ব্যাপার দিয়েও তোমরা বার করতে পারবে। অরবিটের কি ইলেকট্রন বিন্যাস, সেখান থেকেও তোমরা বার করতে পারবে। তাহলে 1 × 2 প্লাস ক্রোমিয়াম, তাহলে কী হবে? 2x হবে তো, 2 আছে, দুটো আছে, K2Cr2 আছে, তাহলে 2 × x প্লাস -2 × 7 = 0, কারণ ওভারঅল 0 আছে। ঠিক, তাহলে 2 + 2x -14 সমান হচ্ছে কত? 0। ওকে, বুঝা গেল? K2Cr2O7। তাহলে এবার দেখো এখানে কত আসছে, x সমান 2x - 12 সমান 0, তাহলে x সমান কত আসছে? +6। এবার ক্রোমিয়ামের যদি আমরা দেখি, সেক্ষেত্রে ক্রোমিয়াম কিন্তু পরবর্তী একটা অ্যাটমিক নাম্বারের সংখ্যা, তোমরা পরবর্তীকালে এগুলো পড়বে তোমাদের, ওই জন্য ক্রোমিয়ামটা একটু জটিল হয়ে যায় তোমাদের জন্য, কিন্তু এইভাবে আমরা বার করতে পারবো ক্রোমিয়ামের যোজ্যতাটা। ওকে, এবার যদি কোনো মূলক দিয়ে দিল, যৌগমূলক, সেই যৌগমূলকের মধ্যে কোনো পরমাণুর যদি আমরা যোজ্যতা নির্ণয় করতে বলে, যেমন দেখো PO4 3- ফসফরাসের যোজ্যতা নির্ণয় করো। আমাকে কি দিয়েছে? PO4 3-, ঠিক তার যৌগটা দেখো, রেসপেক্টেবল যৌগটা H3PO4 ফসফরিক অ্যাসিড। তো সেক্ষেত্রে আমরা এখানে হাইড্রোজেন আয়নটা আমাদের সঙ্গে যুক্ত নেই, তার জন্য এটা কি মূলক হিসেবে কাজ করছে, এটা যৌগ মূলক। এরকম দিতে পারে পরীক্ষায়। ধরি ফসফরাসের যোজ্যতা একই রকম হবে, কত হবে? x। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো x -2 × 4 প্লাস লিখলাম, প্লাস মাইনাস মানে -2, অক্সিজেনের যোজ্যতা কত? -2 সমান হচ্ছে, দেখো এখানে কি লিখবে? এখানে -3, কারণ এখানে 3- মানে এখানে -3 বসাতে হবে, তখন কিন্তু এটা নিউট্রাল নয়, কারণ যৌগমূলকটা নিউট্রাল নয়, এখানে কিন্তু কি আছে? আয়ন আছে। এখানে 3টে মাইনাস আছে বলে ওভারঅল অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল আমার এইভাবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত ছিল। তো যাই হোক, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে অ্যাকচুয়ালি। তো PO4 3- ওভারঅল চার্জ যেটা আছে সেটা আমি দিয়ে দিই, PO4 3-।
ওকে, তাহলে এবার দেখো, তাহলে এক্স মাইনাস এটা তো -3, তাহলে কত আসছে তোমার এক্স সমান +5 দিকে চলে গেল। দেখো ঠিক একই রকমভাবে এটাও +5 বেরিয়েছিল, এখানেও +5 বেরোলো। তাহলে এরকমভাবে মূলকও আমরা বার করতে পারি। কিন্তু এখানে যদি পজিটিভ থাকে, সাপোজ n⁴ প্লাসে এর যোজ্যতা নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এনের ধরি এক্স +4 সমান কী হবে 1। এখানে যেহেতু +1 আছে, অ্যাকচুয়ালি এরকম থাকবে, তখন +1 এখানে +1ই বসালাম। তাহলে এক্স ওয়ান কী হবে 1 - 4 সমান -3। দেখো নাইট্রোজেনে -3 বসে গেল। আমরা ঠিক একই রকমভাবে NH4 প্লাসে আমরা কি ধরেছিলাম, যখন এমনি ওভারঅল চার্জ বার করতে চেয়েছিলাম তখন নাইট্রোজেনটা -3 ধরেছিলাম। নাইট্রোজেন যোজ্যতা -3 আমরা সবাই জানি। এইভাবে যোজ্যতা নির্ণয় করতে হয়। বোঝা গেল? এগুলো তোমরা বাড়িতে পড়বে। পরের দিন আমি এই অধ্যায়ের যে পার্থক্যগুলো আছে এবং কিছু কিছু প্রশ্ন আলোচনা আছে, প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে, প্রয়োগমূলক কিছু কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটি প্রায় শেষের দিকে আমাদের। আর তোমাদের কিছু কিছু ইন্টেলেকচুয়াল প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখনও 2টো ক্লাস লাগবে এটা শেষ করতে, এবং সেকেন্ড টার্মের পরের অধ্যায় আমরা রাসায়নিক বিক্রিয়ায় চলে যাব তারপরে। ওকে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো।